বিগ ব্রেকিং, ত্রিমুখী আন্দোলনে উত্তাল দিল্লি। এবার দিল্লির দিকে রওনা দিয়েছেন কৃষকরা। কি করবে মোদী সরকার? জামায়াত এমপির দ্বিতীয় বিয়ে, নানা প্রশ্ন, অপ্রীতিকর ভিডিও ভাইরাল। দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল। ফাঁস হলো ড্রেসিং রুমের কথা। হাফ টাইমে সতীর্থদের উপর ক্ষুব্ধ হয়ে কি বলেছিলেন মার্টিনেজ? বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে যুব সমাজ ও শিক্ষার্থীদের সংগঠন ককরোচ জনতা পার্টি সিজেপি আন্দোলন ঘিরে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। সোমবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপরও অবস্থান না ছেড়ে মঙ্গলবার ভোরে যন্তর মন্তরে আশ্রয় পুনর্নির্মাণ করে বিক্ষোভ অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা। অন্যদিকে প্রস্তাবিত ভারত মার্কিন মুক্ত বাণিজ্য চুক্তির প্রতিবাদে দেশ বাঁচাও মোর্চার ব্যানারে মঙ্গলবার কিষান ঘাটে আয়োজিত কিষান মহাপঞ্চায়েত এ যোগ দিতে আসা হাজার খানেক কৃষককে পাঞ্জাব হরিয়ানার শম্ভু সীমান্তে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ। একই সময়ে দিল্লির এই প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে শ্রীনগরের এমপি আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদী সহ রাজ্যের কয়েকশো লোকের জমায়েতে জম্মু কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জোরালো দাবি জানান। শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ, সীমান্ত জুড়ে কৃষকদের অবস্থান এবং কাশ্মীরের সাংবিধানিক অধিকার আদায়ের এই ত্রিমুখী আন্দোলনে উত্তাল দিল্লি। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ত্রিমুখী আন্দোলনের চাপ সামলাতে প্রশাসনিক ও রাজনৈতিক চাপের মুখে পড়েছে নরেন্দ্র মোদীর সরকার। ককরোচ জনতা পার্টির আন্দোলন। দিল্লিতে সংসদ ভবন অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে সংগঠিত সংঘর্ষে অন্তত 180 জন আহত হয়েছেন। ব্যাপক সংঘাত, ক্ষয়ক্ষতি ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যুব সমাজ ও শিক্ষার্থীদের সংগঠন সিজেপি। বার্তা সংস্থা রয়টার্স ও ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার ভোরের দিকে গুঁড়ি বৃষ্টির মধ্যেই দিল্লির যন্তর মন্তরে কয়েকশো বিক্ষোভকারী সমবেত হয়ে স্লোগান দিতে থাকেন। আগের দিনের পুলিশি হামলা, লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং তাঁবু ভেঙে দেওয়ার পর ছড়িয়ে ছিটিয়ে থাকা আসবাবপত্র ও মালামাল কুড়িয়ে নিয়ে আন্দোলনকারীরা রাতভর পুনরায় তাদের অস্থায়ী তাঁবু ও আশ্রয়স্থল তৈরির কাজ চালান। দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে 118 জনেরও বেশি পুলিশ ও নিরাপত্তা কর্মী এবং অন্তত 60 জন আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে প্রায় 70 জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দিল্লি প্রশাসনের দমন পীড়নমূলক কর্মকাণ্ডের সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা কর্মীরা ও অ্যাক্টিভিস্টরা। এছাড়া দেশটির হাইকোর্ট ও প্রশাসনকে আন্দোলন দমনে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়েছেন। তবে দিল্লি ও ভারতের অন্যান্য রাজ্য থেকে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত যন্তর মন্তরের এই অবস্থান কর্মসূচি থেকে তারা এক চুলও সরবেন না। দিল্লি অভিমুখে এবার কৃষকদের পদযাত্রা। প্রস্তাবিত ভারত যুক্তরাষ্ট্র মুক্ত বাণিজ্য চুক্তির প্রতিবাদে দেশ বাঁচাও মোর্চার ব্যানারে দিল্লিতে আয়োজিত কিষান মহাপঞ্চায়েত কর্মসূচিতে যোগ দেওয়ার সময় পাঞ্জাব হরিয়ানার শম্ভু সীমান্তে হাজারেরও বেশি কৃষককে আটকে দিয়েছে পুলিশ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, মঙ্গলবার দিল্লির কিষান ঘাটে এই সমাবেশের ডাক দেওয়া হয়। পাঞ্জাব হরিয়ানা সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা এসব কৃষকদের রুখতে শম্ভু সীমান্ত এলাকায় ঘাগ্গর নদীর উপর ব্রিজের মুখে ব্যারিকেড দিয়ে পথ বন্ধ করে দেওয়া হয়। কৃষক নেতা সারওয়ান সিং পান্থের হরিয়ানা সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, কৃষকদের শান্তিপূর্ণভাবে দিল্লিতে পৌঁছাতে না দেওয়া এবং কিষান মহাপঞ্চায়েতে অংশ নেওয়া থেকে বিরত রাখতেই সরকার এই ধরনের অবরোধ সৃষ্টি করেছে। সোমবার দিল্লিতে সিজেপির সংসদ ভবন অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার রেশ কাটতে না কাটতেই কৃষকদের এই পদযাত্রা সামলাতে দিল্লি পুলিশকে বেগ পেতে হচ্ছে। কৃষকদের আশঙ্কা, ভারত মার্কিন প্রস্তাবিত বাণিজ্য চুক্তি কার্যকর হলে কম মূল্যের বিদেশি কৃষিপণ্য ও দুগ্ধজাত সামগ্রী দেশের বাজারে সহজলভ্য হয়ে উঠবে, যা স্থানীয় কৃষক, খামারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির মুখে ঠেলে দেবে। চুক্তির নথি প্রকাশ করে প্রস্তাবিত চুক্তি বাতিল করা এবং কৃষকদের সঙ্গে পরামর্শ না করে কোনো চুক্তিতে স্বাক্ষর না করার দাবিতে তারা অনড় অবস্থান নিয়েছেন। এদিকে জম্মু ও কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দাবি।
ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা সহ বিশেষ সাংবিধানিক বিধান পুনর্বহালের দাবিতে সোমবার রাজধানী দিল্লি রণক্ষেত্রে পরিণত হয়। জম্মু ও কাশ্মীরের একজন সংসদ সদস্য আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহালের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, দখলকৃত জম্মু ও কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদার বিষয়টি উক্ত সাংবিধানিক ধারা পুনর্বহাল থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। কাশ্মীর মিডিয়া সার্ভিস সূত্রে জানা যায়, নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি সিজেপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে ভাষণ দেওয়ার সময় শ্রীনগরের ন্যাশনাল কনফারেন্সের এই এমপি এসব কথা বলেন। সমাবেশে বক্তব্য রাখার সময় আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি বলেন, জম্মু ও কাশ্মীরের জনগণের সাংবিধানিক অধিকার ও পরিচয় অবশ্যই ফিরিয়ে দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ২০১৯ সালের ৫ আগস্ট ভারত সরকার কর্তৃক বাতিল করা ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহাল করা ছাড়া ন্যায় বিচারের যে কোনো সংগ্রামই অসম্পূর্ণ থেকে যাবে। অন্যদিকে জামাত এমপির দ্বিতীয় বিয়ে নানা প্রশ্ন, অপ্রীতিকর ভিডিও ভাইরাল, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে দেশ জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এমপি, তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের কাছ থেকে পরস্পর বিরোধী এবং ব্যাখ্যামূলক বক্তব্য পাওয়া গেছে। ফ্যাক্ট চেকিং সংস্থা দ্য ডিসেন্ট এর তথ্য অনুযায়ী গত ১৩ জুলাই সাবেক এমপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ে। এ বিষয়ে দ্বিতীয় স্ত্রী দাবি করা তরুণীর বাবা মাসুম বিল্লাহ জানান, গত ১৭ জুন মগবাজারে তার নিজস্ব কার্যালয়ে এমপি নজরুল ইসলামের সঙ্গে তার মেয়ে মরিয়ম আক্তারের বিয়ে সম্পন্ন হয়। ৩ লাখ টাকা দেনমোহরে এ বিয়ে অনুষ্ঠিত হয়। পরে ১৩ জুলাই এমপি ও তার পরিবার তার কার্যালয়ে বিশ্রামের সময় ভিডিওটি গোপনে ধারণ করা হয়। তিনি এই ষড়যন্ত্রের জন্য তার সাবেক সহকারী ও শ্যালক ওবায়দুল্লাহকে দায়ী করেন। তবে ঘটনার মোড় নতুন দিকে ঘুরে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বিতীয় স্ত্রীর একটি জীবন বৃত্তান্ত বায়োডাটা ছড়িয়ে পড়ে। বায়োডাটায় উল্লেখ রয়েছে, তিনি ২০০৮ সালের ২২ মে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালে ঢাকা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। শিক্ষাগত যোগ্যতার বিবরণীর পাশাপাশি তার বৈবাহিক অবস্থার ঘরে স্পষ্ট লেখা রয়েছে তিনি অবিবাহিত এমপির সুপারিশ। ছড়িয়ে পড়া সেই বায়োডাটায় দেখা যায়, গত ২২ জুন ২৬ তারিখে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম নিজে হাতে জোর সুপারিশ করে স্বাক্ষর করেছেন। গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জামায়াত ইসলামের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো ২৯ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় তিনি বলেন, আমার স্বামীর সঙ্গে মরিয়মের বিয়ে হয়েছে। এটা নিয়ে যারা কুৎসা রটাচ্ছে আমি সেটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের অসত্য প্রচার থেকে বিরত না থাকলে আমি আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব। মরিয়মের বাবা মাসুম বিল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর তীব্র প্রতিবাদ জানিয়ে এক ভিডিওতে বলেন, গত ১৩ জুলাই এমপি সাহেবকে নিয়ে যে ভিডিও পোস্ট করা হয়েছে তা সম্পূর্ণভাবে আমার সামাজিকভাবে হেনস্থা করার উদ্দেশ্যে করা হয়েছে। গত ১৭ জুন মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সঙ্গে এমপি সাহেবের বিয়ে হয়। বিয়ের সময় তার প্রথম স্ত্রী সহ আমরা উভয় পরিবারের সবাই উপস্থিত ছিলাম। এদিকে ফাঁস হলো ড্রেসিং রুমের কথা। হাফ টাইমে সতীর্থদের উপর ক্ষুব্ধ হয়ে কি বলেছিলেন মার্টিনেজ। বিশ্বকাপ শিরোপার ফয়সালা হয়েছে ১-১-০ গোলে। স্পেনের অতিরিক্ত সময়ের গোলে হেরে যায় আর্জেন্টিনা। তবে পুরো ম্যাচে একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে লড়াইয়ে টিকিয়ে রেখেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচ শেষে ড্রেসিং রুমের একটি ভিডিও ফাঁস হওয়ার পর জানা গেছে, বিরতির সময় সতীর্থদের পারফরমেন্সে বেশি ক্ষুব্ধ ছিলেন তিনি। পুরো ম্যাচে স্পেন ২০টি শট নেয়, যার মধ্যে ১১টি সেভ করেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। কিন্তু অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের গোল আর ঠেকাতে পারেননি। সেই গোলেই বিশ্বকাপ জিতে নেয় স্পেন। ফাইনালে শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে খেলছিল আর্জেন্টিনা। দলটি খুব কমই স্পেনের বক্সে আক্রমণ করতে পেরেছিল। এমন পারফরমেন্সে বিরতির সময় ড্রেসিং রুমে ক্ষোভ প্রকাশ করেন মার্টিনেজ। সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, কাপুরুষেরা পেছনের দিক থেকে খেলে, সামনে এগিয়ে খেলো, হৃদয় দিয়ে খেলো। আমরা ওদের চেয়ে বেশি ক্ষুধার্ত। মাত্র ৩টি পাস দিলেই আমরা লিও মেসিকে খুঁজে পাবো। চলো সামনে খেলি, জিততেই হবে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ডান প্রান্তে মেসিকে বল পৌঁছে দিয়ে আক্রমণ সারানোর কৌশল সফল হয়েছিল আর্জেন্টিনার। সেই ম্যাচে পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছিল লিওনেল স্কালোনির দল। কিন্তু একই পরিকল্পনা ফাইনালে কাজে আসেনি। বিরতির সময় অধিনায়ক লিওনেল মেসিও সতীর্থদের সাহস জোগানোর চেষ্টা করেন। তিনি বলেন, চলো ব্যক্তিত্ব দেখাও, আমরা সবসময় তা দেখিয়েছি, এখন কেন পারবো না, নিজের খেলাটা খেলো। ম্যাচ শুরুর আগেও টানেলে সতীর্থদের শান্ত থাকতে এবং নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন মেসি।